গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। ফের গ্রেফতার করা হলো জীবন কৃষ্ণ সাহাকে। নিয়োগ দুর্নীতি মামলাতেই সিবিআই গ্রেফতার করেছিল তাকে, আর এবার ইডির হাতে, সিবিআই এর পর এবার ইডির হাতে গ্রেফতার করা হলো জীবন কৃষ্ণকে। তদন্তে সহযোগিতা করেননি জীবন কৃষ্ণ, তথ্য লোপাটের চেষ্টা করেছিলেন, এমনই খবর পাওয়া যাচ্ছে ইডি সূত্রে। এদিন ইডি হানা দিতেই ফের মোবাইল ছুঁড়ে ফেললেন জীবন কৃষ্ণ। বাতিল টপকে পালানোর চেষ্টা করলেন তৃণমূল বিধায়ক। ধরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বড়ইয়ার তৃণমূল বিধায়ককে গ্রেফতার করলো ইডি। বীরভূমের সাঁইথিয়াতেও ইডির হানা। আমাদের দুজন সহকর্মী এই মুহূর্তে রয়েছেন, মুর্শিদাবাদ থেকে বিনয় রয়েছেন এবং কলকাতা থেকে বিউ সরকার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। দুই সহকর্মীর সঙ্গে আমি যাব। প্রথমে একটু মুর্শিদাবাদে যাব, আমি বিনয়ের কাছে জিজ্ঞেস করব। বিনয়, এই যে জীবন কৃষ্ণের, তাকে আরো একবার গ্রেফতার এবং ইডি এবং সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী তারা বেশ কিছু তথ্য মারফতে তাকে বারবার গ্রেফতারির পরোয়ানা দিচ্ছে, কি কারণ আরো একবার গ্রেফতারি? সকালবেলা এসে হানা দেয় এবং তারপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর কিন্তু 12:15 নাগাদ তাকে নিয়ে এখান থেকে রওনা দেয়। তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে নাটকীয় পর্যায়ে চলে এই কিন্তু 4 ঘন্টা ধরে প্রায় বলা যেতে পারে, কারণ বাড়িতে যখনই সকালবেলাতে এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি ঘিরে ফেলে এবং তারপরে বাড়ির ভেতর যখন প্রবেশ করে ইডির আধিকারিকেরা, তখন কিন্তু ইডির আধিকারিকের কাছ থেকে চোখ বাঁচিয়ে পালানোর চেষ্টা করেন বিধায়ক। পাখির চোখকে পালানোর চেষ্টা করেন যখন তাকে ধরে ফেলে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তার পাশাপাশি তার ফোন, যে মোবাইল দুটি ফোন রয়েছে, সেই দুটি ফোন কিন্তু তিনি ফেলে দেওয়ার চেষ্টা করে। সেই ফোন দুটিকেও তৎক্ষণাৎ উদ্ধার করে ইডির আধিকারিকেরা এবং তারপরে সেই ফোনের সূত্র মারফত কিন্তু দীর্ঘ জিজ্ঞাসাবাদ হয় এবং সেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে আমরা জানতে পারি তার ফোন থেকে কিন্তু বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, কিছু পিডিএফ ফাইল উদ্ধার হয়েছে, ব্যাংক সম্পর্কিত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে এবং কিছু চ্যাট যাদের সঙ্গে করেছিলেন সেই সব চ্যাটের দিকেও কিন্তু নজর রয়েছে ইডির আধিকারিকের। ফলে দীর্ঘ 4 থেকে 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর কিন্তু এই আদির যে বাড়ি, সে বাড়ি থেকে ইডির আধিকারিকেরা তাকে গ্রেপ্তার করে নিয়ে বেরিয়ে গেছেন। ইতিমধ্যেই কিন্তু এই জীবন কৃষ্ণ সাহার যে নিকট আত্মীয় রয়েছেন, পিসিমা রয়েছেন বীরভূমের সাঁইথিয়ার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বাড়িতেও সকাল থেকে তল্লাশি চালানো হচ্ছে। তার পাশাপাশি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এই বিধায়কের শ্বশুরবাড়ি, সেখানেও কিন্তু দীর্ঘ 4 ঘন্টা ধরে প্রায় তল্লাশি চলেছে। সেখান থেকেও ইডির আধিকারিকরা বেরিয়ে গেছে এবং যেটা জানতে পারা গেছে সেখানে জিজ্ঞাসাবাদের পর কিন্তু সেখান থেকেও বেশ কিছু যে জিনিসগুলো ইডির আধিকারিকদের জানার ছিল সেই সব বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করেছে তার পরিবারের সদস্যদের কাছ থেকে। তার পাশাপাশি বড়মার্তে যে মহিষগ্রাম রয়েছে, সেই মহিষগ্রামের এক ব্যাংকের, বেসরকারি ব্যাংকের এক কর্মী রাজেশ ঘোষ, তার বাড়িতে তাকেও সকাল থেকে তল্লাশি চালানো হয় এবং এই যে ইডির আধিকারিকদের কাছে যে পূর্ব যে নথি ছিল, সেই নথি থেকে করিয়ে দেওয়ার প্রশ্ন তারা বার করে জোগাড় করে নিয়েছিল, সেই প্রশ্ন কিন্তু আছে যদি জানার জন্য কিন্তু মূলত এই বাড়িতে আসেন ইডির আধিকারিকরা। কিন্তু প্রথম থেকে যেটা ইডির সূত্রে জানা গিয়েছে যে তদন্ত, সেই তদন্ত কিন্তু অসহযোগিতা করছিলেন বিধায়ক এবং পরে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি যখন এই যে নাটকীয় মোড় তিনি ঘটালেন, পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, মোবাইল ফোন ফেলে দিলেন, তারপরে কিন্তু শেষ রক্ষা হলো না। আবারও কিন্তু 2023 সালের পর আবারও 2025 সালে এসে তাকে কিন্তু এই শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। একেবারে বিনয় সঙ্গে থাকো, আমি একটু বিউ এর কাছেও চলে যাব। কলকাতা থেকে বিউ সরকার আমাদের সহকর্মীও রয়েছেন। বিউ, আরো একবার গ্রেফতার করা হলো জীবন কৃষ্ণ সাহাকে। নিয়োগ দুর্নীতি মামলার সিবিআই এর গ্রেফতার করেছিল এর আগে এবং এবার ইডির হাতে, মানে সিবিআই এর পর এবার ইডির হাতে গ্রেফতারি। কি জানতে পারছো জীবন কৃষ্ণ সাহা কেন এমনটা বারবার করছেন, কেন তদন্তে অসহযোগিতা করছেন বারবার? একদমই, দেখো 2023 সালের 17 এপ্রিল সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন এই তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তারপর গত বছর মে মাসে সুপ্রিম কোর্টের মামলা থেকে তিনি ছাড়া পান এবং ফের আজ আবারও সকালবেলায় ইডি আধিকারিকরা তার যে মুর্শিদাবাদে বড় বাড়ি রয়েছে সেখানে পৌঁছে যান এবং তারপরে ঠিক যেটা ইডি সূত্রে খবর, যে যখন ইডি আধিকারিকরা, তদন্তকারী অফিসাররা তার বাড়ির কাছাকাছি পৌঁছেছে, ঠিক সেই সময়ই দূর থেকে দেখতে পেয়ে
আবারও জীবন কৃষ্ণ সাহা পালানোর চেষ্টা করেছিলেন। এবং যেটা জানা যাচ্ছে মূলত যে আবারও তার যে ফোনের আগের বারও দেখা গিয়েছিল যখন সিবিআই আধিকারিকরা তার বাড়িতে গিয়েছিলেন, রীতিমতো নাটকীয় ভাবে তার যে বাড়ির কাছে যে পুকুর ছিল সেই পুকুরে ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আজ আবারও তার যে দুটি ফোন রয়েছে সেই দুটি ফোন ছুঁড়ে ফেলে দিয়েছেন। যদিও প্রথমে তিনি বলেছিলেন, যেটা সূত্রের খবর, যে তার একটি ফোন, কিন্তু পরবর্তীতে যে তার যে দুটো নাম্বার রয়েছে সেই নাম্বারের সূত্র ধরেই পাশে যে বাড়ির পাশে যে ঝোপ রয়েছে সেখান থেকে তার দুটি ফোন উদ্ধার করে এবং সেই ফোন থেকে নানান রকম তথ্য উঠে এসেছে। এবং যেটা ইডি সূত্রের খবর জানা যাচ্ছে যে তার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে চাকরি বিক্রির যে টাকা, সেই চাকরি বিক্রির টাকা থেকে তার আত্মীয় স্বজনের কাছেও এই চাকরি বিক্রির টাকা গিয়েছে, এমনটাই ইডি সূত্রে খবর। এবং তাকে যখন সেই সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, রীতিমতো তিনি চূড়ান্ত অসহযোগিতা করেছেন এমনটাই জানা যাচ্ছে। ফলে সেই অসহযোগিতার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই তথ্য উঠে আসছে যে এই যে জীবন কৃষ্ণ সাহা তার যে অযোগ্যদের প্রার্থীর যে চাকরি প্রার্থীদের তালিকা তিনি তৈরি করতেন এবং সেই তালিকা প্রসন্ন রায়কে তিনি দিতেন এবং প্রসন্ন রায় আবার এসএসসি যিনি চেয়ারম্যান ছিলেন সিনহা তার হাতে পাঠাতেন। ফলে বোঝাই যাচ্ছে যে তুমি যে এই যে তালিকা অযোগ্যদের যে চাকরি প্রার্থীদের তালিকাটা পুরোটাই তৈরি করতেন এই জীবন কৃষ্ণ সাহা। এবং সেই যে চাকরি বিক্রির টাকা, তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তিনি নিতেন এবং সেই টাকাগুলো শুধু তার অ্যাকাউন্টে কোনো রকম ভাবে ক্যাশ নয়, অ্যাকাউন্টের মাধ্যমেই লেনদেন করতেন এবং সেই সমস্ত টাকা তার আত্মীয় স্বজনদের অ্যাকাউন্টেও পৌঁছে দিতেন। এবং ইতিমধ্যেই দেখা গেছে যে শুধু আজকে জীবন কৃষ্ণ সাহার বাড়ি নয়, তার যে আত্মীয় আছে বিভিন্ন জায়গায় তাদের বাড়িতেও আজকে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। ফলে যেটা ইডি সূত্রে খবর যে কোন রকম ভাবেই সহযোগিতা করেননি এই জীবন কৃষ্ণ সাহা, তিনি চূড়ান্ত অসহযোগিতা করেছেন এবং সেই অসহযোগিতার জন্যই গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই ইডি সূত্রে খবর। ইতিমধ্যে যেটা আমার আরেক সহকর্মী তিনি বলছিলেন যে ইতিমধ্যেই যে মুর্শিদাবাদ তার যে বাড়ি রয়েছে সেখান থেকে ইডি আধিকারিকরা জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে রওনা হয়েছেন কলকাতার উদ্দেশ্যে। কলকাতায় আজকেই আদালতে নিয়ে আসা হবে, প্রথমে মেডিকেল টেস্ট করা হবে, তারপর তাকে আদালতে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকেই আবার তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হতে পারে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে যে কেন এই যে অসহযোগিতা, কার কার কিভাবে সুক্তা পেয়েছিলেন তার অ্যাকাউন্টে, তার যে আত্মীয়রা রয়েছেন, কিভাবে কত টাকা লেনদেন হয়েছিল, সেই সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করবে বা সেই সমস্ত কিছু আরো তথ্য জানতেই হয়তো হেফাজতে নিতে পারে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা কিন্তু একেবারে পুরো দমে লেগে পড়েছে এবং আপনারা দেখছেন সেই ছবি। বিউ, অনেক ধন্যবাদ তোমায়। এবং পাশাপাশি যে খবর পাওয়া যাচ্ছে যে ছেলের বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক অভিযোগ করছেন খোদ জীবন কৃষ্ণেরই বাবা, যা সম্পত্তি করেছে সব দুর্নীতির টাকাতেই, দাবি করছেন তৃণমূল বিধায়কের বাবা। ছেলের সঙ্গেও দীর্ঘদিন ধরে কোনো সম্পর্ক নেই বলেও দাবি জীবন কৃষ্ণের বাবার। দরকার আছে, বহু সম্পত্তি করেছে মায়া সাহা। একটা লজ, তারপর লজ আছে একটা, তারপরে ওই কি বাজার, ওটা এম বাজার, জানে এডিরা জানে না। তারপরে আমার জায়গাটাকে বেনামে কিনে রেখেছে, আমার জায়গা, আমার বিস্তার ওই যেখানে মায়া সাহার বাড়ির পেছনেই বাড়ি ছিল, বেনামে কিনে আর সালা সম্বন্ধের নামে বাড়ি কিনে রেখে দিয়েছে। আচ্ছা, এই যে বিরাট সম্পত্তি, সেটা কি মানে প্রথম থেকে নাকি? আরে না না, প্রথম থেকে না, ছিল নি, কিছুই ছিল না। এমএলএ হয়েই তো করলো। জীবন কৃষ্ণ সাহার সঙ্গে কি আপনার এখন কোনো যোগাযোগ আছে? না, আমার যোগাযোগ, পিসির সঙ্গে যোগাযোগ রয়েছে? না, ওর সাথেও নাই, ওর সাথে ও তো অনলাইনে লিঙ্কে ঢুকে গেছিল বাবা, টাকা পয়সা পেয়ে তো না। কেন আপনার সঙ্গে এই দূরত্ব বজায়? সেটা আমি বলতে পারবো না, কিসের লেগে কি সমস্যা আমি কি করে বলবো। জীবন কৃষ্ণ কি পিসির সঙ্গে আর্থিক লেনদেন ছিল? হ্যাঁ, বক্তব্য রাখলেন। বাবার জায়গা ছেলে বেনামে কিনে রেখেছে, ঠিক এমনটাই অভিযোগ করছেন। আপনারা শুনলেন, জীবন কৃষ্ণ সাহার বাবা তিনি বিস্ফোরক অভিযোগ করছেন ছেলের বিরুদ্ধে। বলছেন যে যা সম্পত্তি করেছে সব দুর্নীতির টাকাতেই, ঠিক এমনটাই দাবি করছেন তৃণমূল বিধায়কের বাবা। একেবারেই
ছেলের সঙ্গে নেই তার বাবা, ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে তার কোনো সম্পর্ক নেই বলেও জানা যাচ্ছে জীবন কৃষ্ণের বাবা তিনি বলছেন। আমি একটু বিনয়ের কাছে চলে যাবো, আমাদের সহকর্মী বিনয়। তুমি বলছিলে যে জীবন কৃষ্ণের আজকের এই গ্রেফতারির ডিটেলসটা তোমার কাছ থেকে শুনছিলাম, পাশাপাশি আমরা মানে সাধারণত আমরা জানি যে ভালো মন্দে সবকিছুতে বাবা পাশে থাকেন, কিন্তু বিনয় মানে জীবন কৃষ্ণের বাবা যে বক্তব্যগুলো রাখছে তিনি বলছেন তার জমি তার ছেলে বেনামে কিনে রেখেছে, তাছাড়া পাশাপাশি লজ, বেশ কিছু শপিং মল, অনেকগুলো বিষয় কিন্তু তিনি সামনে আনলেন, মানে একেবারে বীতশ্রদ্ধ ছেলের প্রতি। কি জানছো? সিবিআই যখন তল্লাশি অভিযান চালিয়েছিল, যখন সিবিআই তাকে গ্রেফতার করেছিল, তখন কিন্তু কয়েকশো কোটি টাকার দুর্নীতির তদন্ত সামনে, দুর্নীতির কথা সামনে এসেছিল এবং সেই দুর্নীতি তসরুপের মামলা যেখানে জড়িয়ে যায় সেখানে ইডি আধিকারিকরা হানা দেয়। এবার সেই জায়গা থেকে কিন্তু আজকে এই ইডি আধিকারিকদের হানা, এবং যেটা জানতে পারা গিয়েছে তার যে ব্যাংক সম্পর্কিত নথিপত্র, এই সমস্ত বিষয় খতিয়ে দেখে তার যে প্রচুর জমি এবং সম্পত্তি, সেই সম্পত্তিগুলোর দিকে কিন্তু ইডিরা নজর দিচ্ছে। কোথায় কোথায় তিনি এই জমি বা সম্পত্তি করে রেখেছেন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকে জানার চেষ্টা করেছেন ইডি আধিকারিকরা। কিন্তু তিনি কোন রকম ভাবে কিন্তু এদের যে তদন্ত বা জিজ্ঞাসাবাদ তাতে কিন্তু সহযোগিতা করেননি। সকাল থেকে কিন্তু তিনি অসহযোগিতা করে গিয়েছেন, এবং যেখানে তার বাবা এই ধরনের অভিযোগ তুলছে যে তার ছেলে পুরোপুরি যা সম্পত্তি এতদিন পর্যন্ত করেছেন সবটাই কিন্তু দুর্নীতির টাকা, এবং তার যে আধিকারিকরা কিন্তু এই যে তার সম্পত্তি, সেই সম্পত্তিগুলোর দিকেই নজর দিয়েছে এবং সেই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য কিন্তু আজকে আসা, এবং তিনি যে অসহযোগিতা করেছে তার কারণে কিন্তু আজ তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া। একেবারে অনেক অনেক ধন্যবাদ বিনয়। আপনারা জানেন এর আগেও কিন্তু সিবিআই এর হাতে তাকে ধরা পড়েছিলেন তিনি, আর এবার ইডির ক্ষেত্রেও কিন্তু একই রকমের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা যেমন জানি যে 2023 সালের দিকে নজর রাখলেই আপনাদের মনে পড়বে 17 এপ্রিলে ঘটেছিল এই ঘটনা, তখন একবার তাকে গ্রেফতার করা হয়েছিল এবং মানে সেই সময়ও তিনি তদন্তে অসহযোগিতা করেছিলেন, এবং এবারেও সেই একই ছবি দেখা গেল। তিনি তার মোবাইল ফোন নিকটস্থ পুকুরের মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন এবং তদন্তে অসহযোগিতা, তথ্য লোপাটের চেষ্টা, একাধিক অভিযোগ জীবন কৃষ্ণের বিরুদ্ধে। টেলিফোন লাইনে আমাদের সহকর্মী শুভদীপ পাল রয়েছেন এই মুহূর্তে। শুভদীপ, আমি কথা বলছিলাম, বিনয়ের সঙ্গেও কথা বলছিলাম, কিন্তু তোমার কাছ থেকে আরো একটু জানতে চাইছি যে ছেলের প্রতি বাবা এতটা বীতশ্রদ্ধ কেন, এবং তিনি কিন্তু ছেলের বেশ লম্বা চওড়া ফিরিস্তি দিচ্ছেন, লম্বা চওড়া বক্তব্য, অভিযোগ করছেন ছেলের সঙ্গে দীর্ঘদিন তার সম্পর্ক নেই, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযোগ করছেন যে বাবার মানে তার সম্পত্তি তার ছেলে অর্থাৎ জীবন কৃষ্ণ তিনি বেনামে কিনে রেখেছেন, বেশ কিছু লজ, বেশ কিছু শপিং কমপ্লেক্স এগুলো তিনি তৈরি করেছেন, তার বাবা খোদ বাবা অভিযোগ করছেন। কি জানতে পারছো শুভদীপ? একদমই রনিপা, তুমি ঠিক যেমনটা বলছিলেন যে বাবা কিন্তু কার্যত বীতশ্রদ্ধ ছেলের প্রতি, এবং তিনি কিন্তু সংবাদ মাধ্যমের কাছে কার্যত নিজের ক্ষোভ উগড়েছেন, এবং তিনি প্রথম কথা বলেছেন যে জীবন কৃষ্ণের বিরুদ্ধে যে ইডির তদন্ত সেটা ঠিকই হচ্ছে, কারণ বিধায়ক হওয়ার পরবর্তীতেই দুর্নীতির মাধ্যমেই কিন্তু এই জীবন কৃষ্ণ সাহা তিনি তার এত আধিপত্য এবং এত টাকা পয়সা অর্জন করেছেন। দুর্নীতির টাকার মারফতকে কাজে লাগিয়ে তিনি একাধিক ব্যবসা করেছেন। সেই তালিকায় একটি নামী বস্ত্র কাপড়ের তোমার বিপণী রয়েছে একটি লজ, সাঁইথিয়া শহরে তার বাবারই একটি জমি রয়েছে, সেটিকে অভিযোগ তুলেছেন যে বেনামে সেই সম্পত্তি কিনে নিজের নামে করেছেন জীবন কৃষ্ণ সাহা এবং তার যে পিসি মায়া সাহা, এবং তার জেরে যে আজকের যে ইডির তদন্ত সেটাকেও কিন্তু তিনি কার্যত স্বাগতই জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে ইডির তদন্ত হওয়া উচিত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং সেখানেই কিন্তু অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে যেখানে খোদ বাবা তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্ন কথা বলছে, সেখানে আর বাকি কার কি প্রয়োজন অন্য কোন অভিযোগকারী? একেবারেই শুভদীপ, তুমি সঙ্গে থাকো। জীবন কৃষ্ণের বিরুদ্ধে তার বাবা বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ, এবং অভিযোগগুলোকে বিস্ফোরক বললেও কম বলা হবে। তিনি বলছেন যে যা সম্পত্তি করেছে জীবন কৃষ্ণ তিনি পুরোটাই দুর্নীতির টাকাতেই করেছেন, ঠিক এমনটাই অভিযোগ তুলছেন জীবন কৃষ্ণ সাহার বাবা। দেখুন, এর পাশাপাশি কিন্তু আরো একটা প্রশ্ন, বাবা যেমন একদিকে অভিযোগ করছেন, কিন্তু একটা প্রশ্ন সামনে আসছে যে ছেলের বিরুদ্ধে বারবার বাবা কেন এই ধরনের অভিযোগ করছেন, এবং এই অভিযোগগুলো কতটা গুরুত্বপূর্ণ, কতটা বিস্ফোরক সেটা তদন্ত সাপেক্ষ, কারণ একেবারে সংবাদ মাধ্যমের সামনে কিন্তু তার বাবাই অভিযোগগুলো তুলছেন। কিন্তু নিয়োগ দুর্নীতির টাকাতে জীবন কৃষ্ণের পিসির কি বিপুল সম্পত্তি হলো? তৃণমূল কাউন্সিলর মায়া সাহার সম্পত্তি ঘিরে কিন্তু এবার প্রশ্ন উঠছে। অভিযোগ যে সাঁইথিয়ার হাটতলার মায়া সাহা প্রায় তার 30 কাঠা জমি রয়েছে,
জমিগুলো কাঠাগুলোর দাম মোটামুটি 30 লাখ টাকার মতো করে হবে। আর এই প্রত্যেক কাঠা জমির দাম 30 লাখ টাকা করে যদি হয়ে থাকে তাহলে তাই নিয়ে প্রশ্ন হচ্ছে, কারণ এত বড় সম্পত্তির মালিক তিনি কি করে হলেন? সাঁইথিয়াতে জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহার বাড়িতে ইডির তল্লাশি চলছে। কি খবর পাওয়া যাচ্ছে এই সংক্রান্ত একটু শুভদীপের কাছে যাব। শুভদীপ, এই যে জীবনকৃষ্ণের পিসি, তার এই যে বিপুল সম্পত্তি, তার উৎস সম্পর্কে কি কিছু জানতে পারছো? কিন্তু কার্যত ইডি স্ক্যানারে রয়েছেন এই মায়া সাহা। তার বাড়িতে আজ সকালে যে ইডি অভিযান, তার মূল কারণ হচ্ছে তার এই বিপুল পরিমাণ সম্পত্তি। একদিকে জাঁকজমকপূর্ণ তার রাজপ্রাসাদের সমতুল্য প্রাসাদপম কার্যত তার বাড়ি, পাশাপাশি বাড়ির ঠিক পেছনে 30 কাঠার কাছাকাছি জায়গা এবং যার কাঠাপতি দাম প্রায় 30 লক্ষ টাকা। এছাড়াও কিন্তু রয়েছে একাধিক ব্যবসা, একটি লজ রয়েছে, মিষ্টির দোকান রয়েছে, পাশাপাশি যে বস্ত্র বিপণী সংস্থার কথা বলেছে সেখানেও কিন্তু অংশীদারিত্ব রয়েছে এই মায়া সাহার। এবং সেখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এত সম্পত্তি কোথায় থেকে এলো? তাহলে কি জীবনকৃষ্ণ সাহার যে দুর্নীতির টাকা, সেই টাকা কোনোভাবে কি এখানে কাজে লাগানো হয়েছে? এই নানান প্রশ্নকে সন্ধান করতেই ইডির আজকে 5 আধিকারিক তোমার মায়া সাহার বাড়িতে অভিযান চালিয়েছে। আগামী 28 তারিখ অর্থাৎ 28শে আগস্ট তার এই সম্পত্তি এবং যে টাকা পয়সার হিসাব, সেই সংক্রান্ত নথিপত্র নিয়েই কিন্তু কলকাতায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে মায়া সাহা এবং তার স্বামী সুব্রত সাহাকে। রনিপা। একেবারে শুভদীপ, আচ্ছা আমাকে একটা কথা বলো, একজন তৃণমূল কাউন্সিলর, যদি মায়া সাহার জীবিকা অর্জনের পথের কথা বলি তাহলে তো এটা বলতেই পারি যে তিনি একজন তৃণমূল কাউন্সিলর। একজন তৃণমূল কাউন্সিলরের ঠিক কতটুকু আয় বা কত পরিমাণ আয় থাকতে পারে যে তার 30 কাঠা জমি রয়েছে এবং প্রত্যেক কাঠার মূল্য প্রায় 30 লাখ টাকা করে? শুভদীপ। একদম, এবং এখানেই কিন্তু প্রশ্নটা উঠছে যে একজন তৃণমূল কাউন্সিলর এবং যার স্বামীর একটি মিষ্টির দোকান ছিল, সেই দোকান থেকে কিভাবে এত বিপুল পরিমাণে সম্পত্তি তাদের হতে পারে। এবং সেই সম্পত্তির হদিশ খুঁজতেই কিন্তু কার্যত ইডির আধিকারিকরা আজকে হাজির হয়েছিল এবং তারাও কিন্তু হতবাক হয়েছেন যে এত পরিমাণ সম্পত্তি একজন তৃণমূল কাউন্সিলর, যিনিও প্রথমবারের জন্য এই প্রথম তিনি তৃণমূল কাউন্সিলর হয়েছেন। সেখানেও কিন্তু জীবনকৃষ্ণের বাবা একটি অভিযোগ তুলেছেন যে বিধায়ক পদকে কাজে লাগিয়ে নিজের প্রভাব খাটিয়েই জীবনকৃষ্ণই কিন্তু তার পিসিকে সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর বানিয়েছে এবং সে তারপরেই কিন্তু তাদের এত প্রতিপত্তি। এবং সেই অভিযোগ কিন্তু সরাসরি জীবনকৃষ্ণ সাহার বাবা তথা মায়া সাহার দাদাই করেছেন যে এত প্রতিপত্তি তার পেছনে কিন্তু মূলত তাদের এই রাজনৈতিক সংযোগী রয়েছে। আর এই ঘিরেই কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক জল্পনা এবং অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে যে এত সম্পত্তি এলো কোথা থেকে। বেশ, অনেক অনেক ধন্যবাদ শুভদীপ। ডিটেলস জানছিলাম, আমাদের সহকর্মী শুভদীপ এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। এবং মায়া সাহার ছবি দেখছেন আপনারা, পাশাপাশি তার বাড়িতে যে ইডির হানা চলছে সেটাও আপনারা দেখছেন। মায়া সাহাকে ইডির তরফে তলব করা হয়েছে। আগামী 28 তারিখে তলব করা হয়েছে তাকে। সাঁইথিয়ায় জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহা, তিনি তৃণমূলের কাউন্সিলর। সাঁইথিয়ার হাটতলাতে তার বাড়ি। আপনাদের যেমন খবর জানাচ্ছিলাম, জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহা তিনি কিন্তু তৃণমূল কাউন্সিলর এবং তারও যে এই বিপুল পরিমাণ সম্পত্তি, তার উৎসের পিছনে জীবনকৃষ্ণ সাহার বাবা তিনিও কিন্তু অভিযোগ করছেন যে বিধায়ক যেহেতু জীবনকৃষ্ণ সাহা, সেই জন্যই কাউন্সিলর মায়া সাহাকে বিপুল পরিমাণ অর্থ বা সম্পত্তি পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমাদের কাছে রাজনৈতিক বেশ কিছু বক্তব্য রয়েছে। আমাদের কাছে বক্তব্য রয়েছে জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, তৃণমূল মুখপাত্র, পাশাপাশি রয়েছে আরো বিরোধীদের বক্তব্য। পরপর কে কি বলছেন শোনাবো। উনি ফেলেছিলেন কার মোবাইল, এসব তো কোনো প্রমাণিত তথ্য কারুর কাছে আসেনি। কিন্তু ঘটনাটা হচ্ছে সে তো 3 বছর হয়ে গেল, 3.5 বছর। তারপর তাকে গ্রেফতার করা হলো, অনেক কথা বলা হলো, তারপর তিনি জামিন নিয়ে বাইরে আছেন, কাজ করছেন। আবার ইলেকশনের আগে মোদি ঘুরে গেছেন, শুভেন্দু অধিকারী আবদার করেছে যে ইডি সিবিআই একদম ব্যর্থ হয়ে গেল, কোনো কিছু নেই বলে লাস্টে কয়েকজনকে বলছি আবার বাড়ি গিয়ে একটু হুমকি ধমকি দেবে। সেই কাজ অর্থহীন অপচেষ্টা, আর কোনো ছেড়ে কাজ নেই। 2 বছর পর ইডির মনে পড়েছে এবং 2 বছর ধরে সবাই সব কাগজপত্র তৈরি করে বসে আছে ইডির হাতে তুলে দেবার জন্য। এই সমস্ত ঝাঁকচমর কোনো মানে আছে নাকি? এতদিন এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর বিচারের দরকার নেই, চোর কারা। অতএব চোর একবার ধরা পড়েছে, মোবাইল ফেলে দিয়েছে, আবার সেম জিনিস। তার মানে সে জানে যে মোবাইলের মধ্যে তার মৃত্যুর প্রাণভোমরা লুকিয়ে আছে, তার দুর্নীতির সমস্ত কর্মকাণ্ড লুকিয়ে আছে।
এই সমস্ত নেতাদের নিয়ে, এই সমস্ত বিধায়কদের নিয়ে তৃণমূলের রাজনীতি, যারা পাটিল টোপকে পালানোর চেষ্টা করে, এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই পার্টিটা শুধুমাত্র যারা দুর্নীতি করতে পারবে, যারা অপরের সম্পত্তি আত্মসাৎ করতে পারবে, মানুষকে ধোঁকা দিতে পারবে, তারাই এই তৃণমূল পার্টিতে মহান। আর যারা সেটা পারবে না, তাদের তৃণমূল কংগ্রেসে পেছনের বেঞ্চে বসা ছাড়া কোনো গতি নেই।